নমস্কার, আমি আজকে রয়েছি যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই একটি পাড়ায়, যার কাছে রয়েছি একজন ফাইটার। তার সঙ্গে আপনাদের আলাপ করাবো আজকে। তবে তারও আগে আরেকজনকে আপনারা চেনেন, শুভমিতাদি। নমস্কার। নমস্কার। স্বনামধন্যা গায়িকা, পথিতযশা গায়িকা, আপনারা সবাই চেনেন, জানেন। আমাদের আলাপ হলো কদিন আগে, যার সূত্রে আলাপ হলো তাকেও আপনারা চেনেন, বাবলুদা। সঙ্গে পৃথ্বীজিৎ আছে, আর শুভমিতাদির হাজব্যান্ড পার্থবাবু। আমরা যে জন্য এসেছি, যার সঙ্গে আরও আলাপ করাবো, এই যে সৃজনীর গল্প আপনাদের সামনে আজকে বলবো, আমি তুলে ধরবো। সৃজনীও খানিকটা বলবে কীভাবে জীবনে বাঁচতে হয়, সেটা আজকে আমি বোধহয় নতুন করে শিখলাম। যে পরিস্থিতিতে সৃজনী গত বছর পয়লা বৈশাখের সময় পড়েছিল, যেখান থেকে উঠে এসেছে, আজকে সুন্দর মিষ্টি করে হাসছে, আমাদের সঙ্গে আড্ডা মারছে, সেটা কল্পনাতীত। আমি হলে বোধহয় বাঁচতাম না, ওর পাশেই বলছি। বাট ফ্যাক্ট ইজ দ্যাট এই মেয়েটি যেভাবে লড়াই করেছে, সেটা অকল্পনীয়। এই রকম মানসিক শক্তি, স্যালুট ভাই তোকে। হ্যাঁ, একটু হাতটা মেলা। সৃজনীর সঙ্গে আমাদের আরও একটা কানেকশান রয়েছে, সেটা হচ্ছে আমাদের ভিডিও। অবশ্যই ও এবং ওর ফ্যামিলি আমাদের ভিডিও দেখে, এবং আমাদের ভিডিও দেখেই ওরা সবাই মিলে বাবলুদার গরুমারা নেস্টে গিয়েছিল। আমাদের সঙ্গে সৃজনীর এবং শুভমিতাদির এই যে কানেকশান, এটা কিন্তু বাবলুদার থ্রু দিয়ে। বাবলুদা কয়েকদিন আগে আমাকে ফোন করে এবং জানায় সৃজনীর কথা, সেখান থেকেই আমরা জানতে পারি। নমস্কার, আমার নাম কিংশুক মুখার্জি। আমার গরুমারা নেস্টে নামে একটা ছোট্ট রিসর্ট ইনিশিয়েটিভ রয়েছে ডুয়ার্সে। তো সেখানে জাস্ট 1 বছর আগেই একটি ছোট্ট মেয়ে সৃজনী ঘোষ তার পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে এখানে ঘুরে গিয়েছেন। এটা একটা দিক। আর অদ্ভুতভাবে আমার খুব প্রিয় একজন সঙ্গীত শিল্পী শুভমিতা, তাকে আপনারা সবাই চেনেন, তার মাধ্যমে জানতে পারলাম ওর একটা চরম দুর্গতির কথা। আমি বলছি আস্তে ছোট্ট করে, ও বলবে। 2024 সাল পয়লা বৈশাখের দিন বন্ধুর বাড়ি যাচ্ছিল সৃজনী বাইকে করে, কোনো একটা সার্ভিস প্রোভাইডারের। তারপরে এই বিড়লা মন্দিরের সামনে বাইকটা দাঁড়িয়ে ছিল, পেছন থেকে একটি বাস এসে ধাক্কা মারে। ও পড়ে যায়, ওর যে চালক ছিল সেও পড়ে যায়। ডান দিকে পড়েছিলিস? না, যে চালাচ্ছিল সে বাঁ দিকে, আমি ডান দিকে বাসের সামনে। সেই বাসটি ওকে প্রথমে পিষে দেয়, কোমরের ওপর দিয়ে বাসের চাকা চলে যায়। বাসের ড্রাইভার বোধহয় বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল হয়েছে, বাসের চাকা আবার সে ব্যাক গিয়ারে দিয়ে আবার পেছন দিকে আসে, মানে দুবার ওর ওপর দিয়ে বাসের চাকা যায়। ইমিডিয়েটলি অজ্ঞান হয়ে গিয়েছিল, সেটাই স্বাভাবিক, কিছু মনে নেই তখন কি হয়েছিল। তারপর ওকে ড্রাইভার সাথে সাথে নিয়ে যায় হাসপাতালে দীর্ঘ সময় ধরে ওটি হয় নাকি? হ্যাঁ, হাসপাতালে এমার্জেন্সিতে নিয়ে যায়। সেখানে ওরা বুঝতে পারছিল না কি হয়েছে এক্স্যাক্টলি। এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান সব হয়। ফ্র্যাকচার ছিল, হিপ ফ্র্যাকচার ছিল, ফিমারে একটা হেয়ারলাইন ফ্র্যাকচার ছিল। বাট অর্থোপেডিক সার্জন বললেন যে ওটা কিছু ইস্যু নয়, মানে ওটা শুলে ক্যালসিয়ামের ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। বাট কিছু একটা মানে বড় মাপের কিছু একটা হয়েছিল, কারণ খুব রক্ত বেরোচ্ছিল। তাই মানে ওরা বুঝতে পারছিল না এমআরআই করেও। এবার যখন আমাকে আইসিইউতে শিফট করে, মানে প্রায় 4 ঘন্টা এমার্জেন্সিতে দেখার পর, তখন ওরা ডিসকভার করে যে আমার কোলন রাপচার করেছে। সেখান থেকে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল। তখনই আমার ইমার্জেন্সি ওটি হয় রাতে 5 ঘন্টা, পয়লা বৈশাখের দিন রাতে সকাল 5টা অবধি। মানে এটা গত বছর পয়লা বৈশাখ, এবছর এখন জ্যৈষ্ঠ মাস, এই বছরের পয়লা বৈশাখ না, তার আগের বছরের। তারপরে তো আমার তো প্রচণ্ড ব্লাড লস হয়, আমার মানে খুব একটা কনসিয়াসনেস থাকে না। তারপরে আর কি আমি আমার আর সত্যি বলতে খুব একটা মনে নেই, আমি ভেন্টিলেশনে চলে গেছিলাম। ভেন্টিলেশনে আমি 2 সপ্তাহ মতো ছিলাম। যখন আমি ভেন্টিলেশনে ছিলাম, তখন ওরা আর কি প্রত্যেক দিন একটা করে নতুন ইস্যু ডিসকভার করছিল। যেহেতু বাসটা আমার ওপর দিয়ে গেছিলো, বাসের চাকাটা অ্যাকচুয়ালি আমার যে
আমার স্টেজ 4 হ্যামোরাজিক শক হয়েছিল, আমার পায়ে নেক্রোসিস হতে শুরু করে, মাংস পচতে শুরু করে। হ্যাঁ। এবার সেটা যদি ওরা না কিছু সেটা নিয়ে করতো, সেটা পা অবধি গিয়ে হাড় অবধি পৌঁছে গেলে অ্যাম্পিউটেট করতে হতো, আমার পা আর থাকতো না। তো ওরা প্রায় 1 সপ্তাহের মধ্যেই 5-6টা ডিব্রাইভমেন্ট করে, ফ্যাসিওটমি হয়, করে আমার পায়ের যে মাংসগুলো পড়ছিল সবই কেটে বাদ দিয়ে দেয়। তারপরে নেগেটিভ প্রেশার ভ্যাকিউম তারপর বোধহয় লাগানো তোর হয়, পায়ের চামড়াটাকেও রিপ্লেস করতে হয়েছে। সেটা কিছু মাস পরে। আচ্ছা, এখানে বলে দিই, গত 1 বছরে বোধহয় এই মেয়েটির শরীরের ওপরে 50টির বেশি অপারেশন হয়েছে। কত বোতল রক্ত লেগেছে 35-40 ইউনিটস সারা বছরে হ্যাঁ নিতে হয়েছে, এবং অসংখ্যবার হসপিটালাইজড হয়েছে, অসংখ্যবার অপারেশন হয়েছে। তারপরেও আস্তে আস্তে ও রিকভার করছে। আসার কথা হচ্ছে যে আলটিমেটলি সব কিছু ঠিক হয়ে যাবে, ফিঙ্গার্স ক্রসড। কিন্তু যে লড়াইটা ও করেছে গত 1.5 বছর ধরে, সেটা সাংঘাতিক। তারপর কি হলো বল? তো আমি আইসিইউতে 2 মাস ছিলাম। তারপর পুরো ওর পা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল। আমি দেখাচ্ছি না, সেটা দেখানোটা 70%, এবং ডান পা থেকে গ্রাফটিং করে মাংস নিয়ে ডান পাতেও তাই হয়েছে, ডান পাতে 30%। হ্যাঁ, এবার যে জায়গাটা আমার পচে গেছে সেখানে তো চামড়া লাগাতে হবে, তাই আমার স্কিন গ্রাফটিং হয় একটু স্টেবল হওয়ার পর। স্কিন গ্রাফটিংয়ে যে জায়গাটা আমার চামড়া ছিল সেখান থেকে তুলে যেখানে ছিল না সেখানে লাগানো হয়। তারপরে আসলে যুদ্ধ শুরু হয়। হ্যাঁ, এখানে বলে দিই, স্ক্রিন গ্রাফটিংয়ের সময় যে যন্ত্রণা, সেটা যাদের হয়েছে তারাই এটা জানে, এবং এটা কিন্তু বোধহয় সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক একটা প্রসেস স্ক্রিন গ্রাফটিং যখন হয়। এবং এই স্ক্রিন গ্রাফটিং কতক্ষণের অপারেশন ছিল? সেটা 3 ঘন্টা। তারপর আমার আইসিইউতে দেওয়া হয় আবার। এবারে স্কিন গ্রাফটিংটা তো এবারে সেই জন্য আমার যেহেতু খুব ডেলিকেট একটা জিনিস, একটুখানি এদিক ওদিক হলে স্কিন রিজেক্ট হয়ে যাবে, বসবে না। তো আমার পায়ে কাস্ট লাগানো থাকে 2 মাস। সেই কাস্টের কারণে আবার সোর হয়, স্কিন গ্রাফটিংয়ের যন্ত্রণা আছে। প্রায় 2-3 মাস গ্রাফটিংয়ের পর খুবই কষ্ট পেয়েছি। এবং যখন ড্রেসিং করা হতো তখন তো সাংঘাতিক ব্যাপারটা। হ্যাঁ, আমাকে প্রথম 8-9 মাস আমার হসপিটালে গিয়ে আমাকে অজ্ঞান করে ড্রেসিং করতো, কিন্তু তারপরে যখন আমার জ্ঞান আসতো তখন আর কি সহ্য করা যেত না। মানে স্ট্রংগেস্ট অফ দ্য পেন কিলার্স মানে ফ্যান্টালিন দেওয়া হতো আমাকে, সেটাতেও আমার ব্যথা কমতো না। সেটা তো এক্সপেক্টেড এরকম কিছু হলে। তারপরে আমরা আর অ্যাফোর্ড করতে পারি না 7-8 মাস হসপিটালে যাওয়ার পর। আর যেটা হয়েছে সেটা হচ্ছে কোলেস্টমি হয়েছে। কোলেস্টমিটা যারা জানেন না, আমি ছোট্ট করে বলে দিই যে হিউম্যান এক্সক্রিশন, সেটা এখানে একটা ব্যাগ লাগানো রয়েছে ওর। যাদের কোলন ক্যান্সার হয় বা লোয়ার ইন্টেস্টাইনে ক্যান্সার হয় তাদের ক্ষেত্রে এটা একটা কমন অপারেশন, ব্যাগ লাগিয়ে দেওয়া হয় হিউম্যান এক্সক্রিশনটাকে বাইরে আনার জন্য। ওর যেহেতু কোলনে র্যাপচার হয়েছিল সেই জন্য প্রথমেই ওটা করা হয়। এবার দীর্ঘদিন ধরে এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির কম্পারেটিভ লিটারেচারের ছাত্রী, মানে গ্র্যাজুয়েশন ওখানে করেছিস এবং মাস্টার্সও ওখানে, মাস্টার্স দুটোই, ব্যাচেলার্স এবং মাস্টার্স যাদবপুর ইউনিভার্সিটি থেকেই করেছে কম্পারেটিভ লিটারেচারে, এবং তারপর ও কাজও করছিল। এবং ও যা আয় করতো তাই দিয়েই কিন্তু, এবং পরিবারের যা সেভিংস, এই সব দিয়ে কিন্তু এতদিন অবধি ওরা খরচা টেনেছে। এবং কিছু সহৃদয় ব্যক্তি, তার মধ্যে শুভমিতাদি আছেন, এবং আরও কয়েকজন বন্ধুবান্ধব, সবাই মিলে যতটা সম্ভব ওদেরকে সাপোর্ট দিয়েছে। টোটাল যে খরচা সেটার হিসেব তো সাংঘাতিক। হ্যাঁ, এখনও অবধি চলছে। এখনও অবধি মানে প্রায় 85-90 lakhs মতো। হ্যাঁ, এবং পার মান্থ 1-1.5 লাখ টাকা খরচা ওর, এই ড্রেসিংস থেকে শুরু করে ফিজিওথেরাপি থেকে শুরু করে সমস্ত কিছু। কিন্তু মেয়েটি যে লড়াই করছে আলটিমেটলি, তাই না? তার কাছে সবাই আমাকে এত হেল্প করেছে, লড়াই তো করতেই হবে। ঠিক। এবং ও কিন্তু ফিঙ্গার্স ক্রসড, ও কিন্তু ভবিষ্যতের একটা সুস্থ জীবনের দিকে তাকিয়ে রয়েছে, তাই তো শুভমিতাদি? এবং আমরা সবাই ওর সঙ্গে আছি। আমরা শুধু ও যখন নিজে হেঁটে চলে বেড়াতে পারবে, ডাক্তার অ্যাকর্ডিং টু ডক্টরস, যখন নিজে একটু মানে ঘরের মধ্যে হেঁটে চলে নিজে বাথরুম যেতে পারবে, তখনই ওর ওই রিভার্স কোলেস্টমিটা হবে।
এখন যেটা করতে হবে সেটা হচ্ছে রিভার্স কোলেস্টমি, এবং তাতেও প্রচুর খরচ। অলরেডি 80 লক্ষ টাকা মতো খরচা হয়ে গিয়েছে, প্রত্যেক মাসে তো একটা খরচা রয়েইছে 1-1.5 লক্ষ টাকা প্লাস, হ্যাঁ, ইফ নট মোর। দেশ বিদেশ থেকে অনেকেই ওদের পাশে দাঁড়িয়েছেন। তো এরপরে রিভার্স কোলেস্টমির যে খরচ সেটাও 25 লক্ষ টাকা। তো এই রকম একটা বিরাট খরচের বোঝা হসপিটালের তো একটা এস্টিমেট করে দেন, এবার অ্যান্সিলিয়ারি অনেক খরচা হয়, তারপর তো বাড়বেই। হ্যাঁ, সেই জন্য আমরা ওটাকে ধরে রাখছি 25 লাখ। ঠিক ঠিক 20 থেকে 25 লক্ষ টাকা রিভার্স কোলেস্টমিতে খরচ, এবং সেটা অদূর ভবিষ্যতেই করা হবে। আমি গত বছর আপনাদের সামনে এরকমই একটি ঘটনায় আবেদন রেখেছিলাম, আমি এবং পৃথ্বীজিৎ, আমার ছাত্রী রুনার জন্য। আজকে আবারও আমরা আপনাদের কাছে এই ছোট্ট মেয়েটির জন্য, এই মিষ্টি মেয়েটির জন্য, সৃজনীর জন্য আবেদন রাখছি। আমরা যদি সবাই, আমাদের 6,75,000 পরিবার, তাই তো পৃথ্বীজিৎ? হ্যাঁ, 6,75,000 পরিবার, আপনারা যদি সবাই কিছু কিছু করে, সামান্য, সবাইকে বেশি দেওয়ার দরকার নেই, সামান্য করে যদি আমরা ওর পাশে এসে দাঁড়াই আর্থিকভাবে, আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে, তাহলে কিন্তু এই যে প্রতিকূল পরিস্থিতি, এখানে ও লড়াইটা অনেক সহজ হয়ে যাবে, সহজ হবে। আপনাদের সাহায্য পেলে অবশ্যই। আমাদের আবেদন রইল আপনাদের কাছে, আন্তরিক আবেদন রইল। আমরা তো করবই, হ্যাঁ, আমরা তো করবই। দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন আমাদের ভিডিও, দেখেন আমাদের ভিডিও। যদি আমরা আপনাদের এতটুকুও আনন্দ দিয়ে থাকি আমাদের ভিডিওর মাধ্যমে, তাহলে আমাদের আন্তরিক আবেদন রইল, প্লিজ আজকে এগিয়ে আসুন। আর আমি মিলাপে ওর অ্যাকাউন্ট রয়েছে, মিলাপ এবং GoFundMe, তো সুতরাং ভেরিফাইড, সমস্ত ডকুমেন্টস ওখানেই পেয়ে যাবেন। আপনারা চাইলে মিলাপের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন সমস্ত ডকুমেন্টস, GoFundMeতেও দেখে নিতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং আমি স্টোরিতে আমাদের যে রয়েছে সেখানে QR কোডও দিয়ে দেবো, ইনস্টাগ্রামে, ফেসবুকে। আপনারা চাইলে ওখানে ডোনেট করতে পারেন। প্লিজ করুন, এগিয়ে আসুন, কারণ ও যাতে উঠে দাঁড়িয়ে নিজের জীবনটা, একদম বাচ্চা মেয়ে, তোর বয়স কত রে? আমার এই না জিজ্ঞেস করা উচিত না। না না না, আমি বলতে চাই আবার না, তুই গ্র্যাজুয়েশন, মাধ্যমিক কোন সালে? 2016। আচ্ছা, 16-এ, মানে দু- আমার মেয়ে থেকেও ছোট। মিলেনিয়াম বেবি, 25 বছর বয়স। মিলেনিয়াম বেবি মিলেনিয়াম বেবি 2000 সালে। 2000 সালে, তার মানে 1999 এর নভেম্বরে। মানে আমার মেয়ের থেকে জাস্ট 2 মাসের বড় তুই। আচ্ছা, আমার মেয়ের থেকে জাস্ট 2 মাসের বড়। হ্যাঁ, তো পুরো জীবন পড়ে। হ্যাঁ, আর ওর যেটা ভালো লাগলো, মানে ও যে এত, ওর যে দুঃখের কথাগুলো যেগুলো বলছে সেটা এত সুন্দর, হেসে 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 এত পজিটিভলি বলছে না, যে তুই আমাকে ইন্সপায়ার করছিস। কিন্তু হ্যাঁ, তুই মানে আমরা আমাকে আজকে না, আমার মতো সত্যি অনেক মানুষকে ইন্সপায়ার্ড, মানে এটা বলতে কোনো দ্বিধা নেই। দ্বিধা নেই আর কি। সেই জন্যই আর কি, মানে এরকম একটা লড়াকু একটা মেয়ের পাশে, এরকম একটা মিষ্টি মেয়ে, তারপরে যে মানে সেই জন্যই আমাদের এই আবেদন আর কি আজকে, যে আপনারা সবাই যে যেরকম ভাবে আর কি। আমি ওর পা দেখাচ্ছি না, ওর অপারেশনের যে সিচুয়েশান সেগুলো কিচ্ছু দেখাচ্ছি না, আমার মনে হয় না সেটা উচিত। তো আবারও আবেদন করছি, আবেদন রাখলাম আপনাদের কাছে, প্লিজ এগিয়ে আসুন সবাই মিলে। আশা করা যায় আমরা ওদের পাশে দাঁড়িয়ে ওদের এই প্রতিকূল পরিস্থিতিটাকে একটু হলেও সহজ করে দিতে পারবো। শুভমিতাদিও রয়েছেন আমাদের সঙ্গে। আমরা সেই 2001 সাল থেকে দিদির ভক্ত। হ্যাঁ, আমি তো এবং সেই সময় থেকেই শুনি। হ্যাঁ, তো শুভমিতাদিও কিছু বলবেন। শুভমিতাদি? হ্যাঁ, বলার ওই একটাই, আমি যেরকম সবসময় প্রথম থেকেই বলছি যে ওই একটি কথাই বলি যে আমার ভান্ডার আছে ভরে, তোমার সবাকার ঘরে ঘরে। সুতরাং এবং উনি প্রথম থেকে কিন্তু সৃজনীদের পাশে আছেন। বিভিন্ন যে যা পারেন, হ্যাঁ, নট দ্যাট যে সবাইকে অনেক করে টাকা দিতে হবে, কারণ এত মানুষ তো আমরা, হ্যাঁ, সবাই সেটাই। যদি একটু একটু করেও দিই তাহলেই অনেকটা খরচা উঠে আসবে। মানে আমরা এখন যেটুকু পাই সেটুকুই আমাদের লাভ। একদম একদম। সুতরাং আন্তরিক আশা আবেদন করব রইল। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। তা আমি আপনাদের কাছে করজোরে অ্যাপিল রাখছি এক্সপ্লোরারশিপ এই চ্যানেলের মাধ্যমে, যে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমাদের সর্বস্ব উজাড় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যদি এইটা নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করি, আমাদের হৃদয় যেটা বলে, বিবেক যেটা বলে, আমাদের মানবিকতা যেটা বলে, সেইভাবে আমরা এগিয়ে এসে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাদের এই পরিবারটা, এই চরম দুর্গতির মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, বা এই ছোট্ট মেয়েটি সৃজনী ঘোষ, তারা হয়তো একটু আশার আলো দেখতে পারেন।
ভালো থাকবেন সকলে। আর শ্রীনগরের ভিডিও তো আসবেই, সব কিছু আসবে, তুইও দেখবি, হ্যাঁ। আর লাইকটা কমেন্টটা করে দিবি। হ্যাঁ ঠিক আছে, টাটা।